বাংলার এক ছায়া সুনিবিড় গ্রাম রতনপুর। কিন্তু এই সুন্দর গ্রামের একটাই অভিশাপ, লোভী আর ধূর্ত জমিদার গোকুল ঘোষাল। সে গ্রামের গরিব সরল চাষিদের নিজের ফাঁদে ফেলে তাদের সব ফসল লুটে নিত। নে 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 মদন, ধানের বস্তাগুলো গাড়িতে তোল, আর ওই কুটোগুলো ওদের জন্য রেখে যা। এমনটি করবেন নি কর্তা, দোহাই আপনার। বউ ছেলে মেয়ে নিয়ে যে না খেতে পেয়ে মারা যাব। হায় 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 হায়, এ আমাদের কি সর্বনাশ হলো। বুঝলি মদন, এই গ্রামের চাষাগুলো হচ্ছে আস্ত বলদ। এদের ঘাড়ে জোয়াল না চাপালে এরা সোনা ফলাতে চায় না। আর সেই সোনার ভাগ যদি আমি না পাই, তবে আমার এই জমিদারি বৃথা। একদম খাঁটি কথা বলেছেন হুজুর। আপনার বুদ্ধির কাছে তো শেয়ালও হার মানবে। এই চাষাগুলো দিনরাত মাটি খুঁড়বে, আর আমরা বসে বসে রাজভোগ খাবো। আমি ভাবছি এবার জমির ভাড়ায় এক নতুন খেলা খেলব। এমন শর্ত দেব যাতে ফসলও আমার গোদামে ওঠে আর চাষারাও আমার পায়ের কাছে পড়ে থাকে। তুই শুধু লোক জোগাড় কর। ওদিকে গ্রামের সবচেয়ে গরিব কিন্তু পরিশ্রমী চাষি সনাতন। নিজের বলতে তার ১ ছটাক জমিও নেই। বাড়িতে তার একমাত্র সম্বল তার মেয়ে মালতী। বাবা, আজও তাড়াতাড়ি ফিরে এলে? কি করব মা, আজ সারা গ্রাম ঘুরলাম, কেউ কাজে নিল না রে মা। সে কি বাবা, আজও কোথাও কাজ পেলে না? না রে, মধুমণ্ডলের জমিতে গেলাম, ওরা বলল লোক নেওয়া হয়ে গেছে। হাটে গেলাম যদি মোট বোয়ার কাজ পাই, সেখানেও আজ মন্দা। কপালটাই আমাদের পুড়েছে রে মা। ঘরে যে আর এক দানা চালও নেই। বাবা, ভেবেছিলাম আজ তুমি কিছু আনলে উনুন ধরবে। আজও কি তাহলে আমাদের শুধু জল খেয়েই থাকতে হবে? আর পারছি না রে মা, আজ কাজ আছে তো কাল নেই, এমন করে আর কতদিন অনাহারে কাটাবো? তোর এই শুকনো মুখ আমি আর দেখতে পারছি না। বাপ হয়ে মেয়েকে দুমুঠো ভাত দিতে পারছি না। অমন কথা বলো না বাবা। আমি অনেক ভেবেছি, এভাবে আর অন্যের দয়ার দিকে তাকিয়ে থাকব না। আমি আজই জমিদার বাবুর কাছে যাব। জমিদার মশাইয়ের কাছে? কিন্তু বাবা, শুনেছি উনি তো খুব সুবিধের লোক নন। জানি মা, লোকটা ধূর্ত, কিন্তু এছাড়া আর পথ নেই। তার তো অনেক জমি পতিত পড়ে থাকে। আমি গিয়ে হাতে পায়ে ধরে বলবো আমাকে 1 বিঘা জমি যেন ভাগে দেয়। ফসল ফললে আগে তার জমির ভাড়া আর পাওনা মিটিয়ে দেব। তারপর যা থাকবে তাতে অন্তত আমাদের দুবেলার অন্ন জুটবে। নিজের হাতে চাষ করলে অন্তত উপোস করতে হবে না। তুমি যা ভালো বোঝো বাবা, কিন্তু দেখো উনি যেন আবার কোনো বিপদে না ফেলেন। পেটের জ্বালার চেয়ে বড় বিপদ আর কি হতে পারে মা? তুই একটু জল দে, খেয়েই আমি জমিদারের বাড়ির দিকে রওনা দিই। দুবেলা দুমুঠো ভাতের আশায় সনাতন বাধ্য হয়ে জমিদারের কাছে আসে একটু জমি চাইতে। হুজুর, ঘরে 1 দানা চাল নেই। আপনি যদি দয়া মায়া করে 1 বিঘা জমি চাষ করতে দিতেন তবে বড্ড উপকার হতো। আমি দিন রাত এক করে খাটব হুজুর। জমি তো আমি দেব রে সনাতন, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত হুজুর? সবাই তো অর্ধেক অর্ধেক ভাগ নেয়। আমি কিন্তু শেষ ভাগ নিই না। হুজুরের জমিতে যা খুশি চাষ কর, কিন্তু ফসল ওঠার পর পাল্লায় মেপে ফসলের যে অংশটা ওজনের সবচেয়ে ভারী হবে সেটা হবে হুজুরের, আর যে অংশটা হালকা সেটা তুই নিবি। বল, রাজি? সনাতন ছিল সাদাসিধে মানুষ। জমিদারের শয়তানি সে বুঝতে পারে না। আমি রাজি হুজুর, ভারী অংশ আপনি নেবেন, হালকা অংশ আমি নেব। ঠিক আছে, তাহলে হুজুরের ওই পশ্চিম দিকটা জমি তোর। যা, ফলন কিন্তু ভালো চাই, মনে রাখিস। জি আগে হুজুর। কয়েক মাস কেটে গেছে। সনাতন নিজের রক্ত জল করে জমিতে আলুর চাষ করেছে। ফলনও হয়েছে বাম্পার। মাটির নিচে বড় বড় আলু ধরেছে। সনাতনের মনে খুব আনন্দ। বাবা, ও বাবা, তুমি এখনো এখানে বসে আছো? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, স্নান খাওয়া করবে না? দেখ মা, একবার মাঠটার দিকে তাকিয়ে দেখ, কেমন সবুজ হয়ে আছে। আমার শরীরের ঘাম যেন গাছ হয়ে মাঠে দুলছে।
মনে হচ্ছে মাটির নিচে আলুও খুব ভালো হয়েছে এবার। হ্যাঁ বাবা, গাছগুলো খুব সুন্দর হয়েছে। তুমি যে এত খেটেছো তার ফল তো পাবেই। যা মনে হচ্ছে এবার আর আমাদের কষ্ট থাকবে না রে মা। এ আলু বেচে আগে জমিদারের পাওনা মিটিয়ে দেব, তারপর যা থাকবে তাতে আমাদের বছর পার হয়ে যাবে। তোকে আর ছেঁড়া কাপড় পরতে হবে না। কিন্তু বাবা, আমার কেন জানি ভয় করছে। জমিদার বাবু মানুষটা সুবিধের নয়। অমন অদ্ভুত শর্ত দিলেন, ভারীটা ওনার, হালকাটা তোমার। উনি যদি কোনো প্যাঁচ কষেন, তুমি তো সরল মানুষ। আরে পাগলি, তুই খামোখা ভয় পাচ্ছিস কেন? জমিদারবাবু বলেছেন ভারীটা ওনার। আমি তো হিসেব করে দেখেছি, এর মানে হলো ফসলের ওজনের একটু বেশি ভাগটা উনি নেবেন। তাতে আমাদের খুব একটা ক্ষতি হবে না রে মা। যা বাম্পার ফলন হয়েছে ওনাকে ওনার ভারী ভাগটা বুঝিয়ে দিও। আমাদের যা থাকবে তাতেই আমাদের সারা বছর রাজার হালে চলে যাবে। তুই দেখিস এবার আমাদের দিন ফিরবেই। উপরওয়ালা করো তাই যেন হয় বাবা। তুমি অনেক খেটেছ। ফসল ভাগ করার দিন গোকুল ঘোষাল আর মদন একটা বড় দাড়িপাল্লা নিয়ে মাঠে হাজির হলো। কই রে সনাতন, আন তোর ফসল, এবার মাপা হোক। হুজুর, এই দেখেন, আলুর ওজন তো পাথরের মতো ভারী, আর এই আলুর গাছগুলো তো একদম ফুরফুরে হালকা। শর্ত মনে আছে তোরে সনাতন? ভারী অংশটা কিন্তু আমার, তাই এই সব আলু আজই আমার গোদামে যাবে, আর তুই এই হালকা গাছপালাগুলো বাড়ি নিয়ে যা। এই আপনি কি বলছেন? সারা বছর হাড় ভাঙা খাটুনি খাটলাম আমি, আর আপনি সব আলু নিয়ে যাবেন? এই শুকনো আলুর গাছগুলো দিয়ে আমি কি করব? এ তো কেউ কিনবে না, আমি খাবো কি? হুজুরের সাথে মুখে মুখে তর্ক করিস নে। শর্ত তো শর্তই। জমি দেওয়ার আগেই আমরা বলে নিয়েছিলাম যে ভারীটা হুজুরের। যা, এবার এগুলো নিয়ে বাড়ি যা। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো! সনাতন আলুর গাছগুলো নিয়ে চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরল। মালতী বাবাকে দেখে তো অবাক। বাবা, তুমি এই গাছগুলো কেন এনেছো? আমাদের ভাগের আলু কোথায়? আলু আর আমাদের কপালে নেই রে মা। ওই ধূর্ত জমিদার আর তার চামচা মদন, ওরা আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে পথে বসিয়ে দিয়ে গেল। আমি বড্ড পোকা রে মা। তুমি শান্ত হও বাবা। কি হয়েছে আমাকে খুলে বলো তো, ওরা কি করেছে? জমি নেওয়ার সময় উনি শর্ত দিয়েছিলেন ফসলের ভারী অংশ ওনার আর হালকা অংশ আমার। আমি ভেবেছিলাম বেশিটা উনি নেবেন, কিন্তু আজ মাঠে মদন একটা বিশাল দাড়িপাল্লা নিয়ে হাজির হলো। পাল্লার একদিকে রাখলো সব আলু, আর অন্যদিকে চাপালো এই উপড়ে ফেলা আলুর গাছ আর লতাপাতা। তুই তো জানিস মাটির তলার আলু পাথরের মতো ভারী হয়, আর এই শুকনো গাছগুলো পাখির পালকের মতো হালকা। জমিদারবাবু বললেন, আলু ভারী তাই সব আলু আমার, আর গাছ হালকা তাই সব গাছ তোর। চোখের সামনে দিয়ে গাড়ি বোঝাই করে সব সোনার ফসল ওরা নিয়ে গেল রে মা। মানুষ এত নিচু হতে পারে? গরিব মানুষকে এইভাবে ঠকালো। রক্ত জল করা পরিশ্রম করলাম, আর শেষে আমার কপালে জুকেও শুধু এই শুকনো আলুর গাছ। এখন আমি তোকে কি খেতে দেব মা? মহাজনের ঋণ শোধ করব কি দিয়ে? আমাদের যে না খেয়ে মরতে হবে রে মা। তুমি কেঁদো না বাবা, ওর এই অহংকার আমি ভাঙবই। তুই কি করবি মা? ওর অনেক ক্ষমতা, তুই ওদের সঙ্গে পারবি না। টাকার ক্ষমতা দিয়ে বুদ্ধি কেনা যায় না বাবা। তুমি শুধু দেখো, কালই আমি জমিদারের কাছে যাব। ওর পাতা ফাঁদেই আমি ওকে কিভাবে ফেলি, তুমি শুধু দেখতে থাকো। এই চোখের জলের বদলা আমি নেবই। পরের দিন সকালে মালতী সোজা জমিদারের বাড়িতে হাজির হয়। জমিদার গোকুল ঘোষাল আর মদন তখন বসে হিসেব কষছিল। নমস্কার জমিদার বাবু, আমি চাষি সনাতনের মেয়ে মালতী। তুই সাত সকালে এখানে খালু? এবারের চাষি তো আমাদের ভাগে তেমন কিছুই আসেনি। সংসারে যে বড্ড অভাব আমাদের, তাই আমি ভাবছি আরেকবার যদি জমিতে চাষ করতে দিতেন তাহলে খুব উপকার হতো। তুই চাষ করবি?
তা আমার শর্তের কথা জানিস তো? ভারী অংশ কিন্তু আমার। জি আগে হুজুর, আমি আপনার ওই শর্তেই রাজি। ওজন করে যেটা ভারী হবে সেটা আপনার, আর হালকা অংশটা আমার। হুজুর, বাপ যেমন ভেদা, মেয়েটাও দেখছি তেমনই বোকা। খাটবে ও, আর লাভ হবে আমাদের। পরদিন সকাল থেকেই মালতী ওর বাবাকে নিয়ে মাঠে কাজে লেগে পড়ে। মালতী জমিতে কঠোর পরিশ্রম করে ফসল ফলালো। বাবা বাবা, দেখো এবার আমাদের জমিতে কত ফসল হয়েছে। এবার ঠিকই আমরা আমাদের ভাগ্যের চাকা ঘোরাবো। ফসল তো অনেক হয়েছে রে মা, কিন্তু আমার যে খুব ভয় হচ্ছে রে। তুই জমিদারের শর্ত মেনে নিলেই এবার যদি সব ফসল ওই জমিদার নিয়ে যায়, তাহলে যে আমাদের মরণ ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না রে মা। সেই ঋণ করে আবার জমিতে ফসল করালাম শেষবারের মতো। এবার যদি সব হারাই, তাহলে আর তো কোনো পথ থাকবে না। আরে বাবা, তুমি এত চিন্তা করো না। তুমি দেখোই না ফসল মাপার দিন কি হয়। ওই জমিদারের দম্ভ আমি একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেব। আমার বাবার চোখের জলের দাম ওই জমিদারকে হাড়ে হাড়ে দিতে হবে। এত চিন্তা করো না তো তুমি বাবা। সময় গড়িয়ে গেল, ফসল কাটার সময় হলো। কিরে মালতী, শুরু কর মাপা। এবার দেখি তোর কপালে কি জোটে। এই দেখুন হুজুর, পাল্লার একদিকে এই সাদা নরম তুলো, আর অন্যদিকে তুলোর গাছগুলো চাপিয়েছি। মদন খুড়ো, তুমিই মেপে বলো কোনটা ভারী। হুজুর, গাছগুলোই তো ভারী, পাল্লা তো গাছের দিকেই ঝুঁকে আছে। শর্ত অনুযায়ী ভারী জিনিস আপনার। দেরি করবেন না মদন খুড়ো, এগুলো আপনাদের গাড়িতে তুলুন। এই মেয়ে, তুই আমাকে শুকনো কাঠ গুছিয়ে দিচ্ছিস? হুজুর, এটাই তো শর্ত ছিল। বাবা তো আগেরবার আলুর গাছগুলো নিয়েছিল, কারণ সেগুলো আলুর থেকে হালকা ছিল। এবারও হালকাগুলোই আমি নিলাম হুজুর। এই মেয়ে তো আমাদের নিজের শর্তেই ফাঁসিয়ে দিল। এই শুকনো গাছগুলো নিয়ে করব কি? সুযোগ পেলে একে উচিত শিক্ষা দেব। চল বাড়িতে। খিরে মালতী, আমি কি শুনছি? আমাদের জমিদার বাবু নাকি এখন টাকার বদলে ডালপালা গুনছেন। আমি কি করব দাদু? উনি তো শর্ত দিয়েছিলেন ফসলের ভারী অংশটা ওনার চাই। তা আপনি বলুন, ওই হালকা ফুরফুরে তুলোর চেয়ে তুলো গাছ তো ওজনে ভারীই হবে, তাই না? আমি তো ওনার শর্তই মেনেছি। সেই শিয়ালটাকে তুই শেষমেশ ঘোল খাওয়ালি। জমিদার ভেবেছিল ওজনে জিতবে, এখন বুঝুক ঠেলা। মালতী সেই তুলো বিক্রি করে বেশ ভালো টাকা পেল। সনাতনের সংসারে হাসি ফুটল। পরের মৌসুমে মালতী আবার জমিদারের কাছে গেল। জমিদার মনে মনে ভাবলেন এবার মালতীকে উচিত শিক্ষা দেবেন। শোন মেয়ে, অনেক চালাকি হয়েছে, এবার শর্ত পাল্টাবে। তুই আমাকে বোকা পেয়েছিস। এবার থেকে ফসলের সবচেয়ে হালকা জিনিসটা নেব আমি, আর ভারী জিনিসটা নিবি তুই। এবার দেখি তুই কিভাবে বাঁচিস। আপনার হুকুম শিরোধার্য হুজুর। হালকা আপনার, ভারী আমার। মালতী এবার জমিতে তরমুজের চাষ করল। দিন রাত জল দিয়ে আর যত্ন করে সে তরমুজ ফলালো। মাঠ ভরে গেল সবুজ আর বিশাল বিশাল রসালো তরমুজে। বাহ বাহ, তরমুজ ফলন তো বেশ জমেছে দেখছি। বেশ জমিয়ে খাওয়া যাবে। মদন, তরমুজগুলো তোল গাড়িতে। একটু দাঁড়ান হুজুর, পাল্লায় তুলে দেখুন। আপনার শর্ত ছিল আপনি হালকাটা নেবেন। না, এটা হতে পারে না। আমি এই ঘাস পাতা দিয়ে কি করব? হুজুর, এই মেয়ে তো দেখছি বড্ড চালাক। ভারী তরমুজগুলো ও নিয়ে যাবে, আর আমাদের কপালে জুটবে ওই শুকনো লতা পাতা। পরপর দুবার হেরে গিয়ে গোকুল ঘোষাল অপমানে মরিয়া হয়ে উঠলেন। এবার তারা ঠিক করল এমন শর্ত দেবে যাতে মালতী কোনোভাবেই চালাকি করতে না পারে। এবার আর ভারী হালকা নয়, এবার সোজা কথা। শর্ত হলো গাছে যা ফল ধরবে সেটা আমার, আর বাকি গাছ পাতা ডালপালা তোর। এবার দেখি তুই কিভাবে আমাকে ঠকাস। ঠিক আছে হুজুর, আমি রাজি। মাস কয়েক কেটে গেল। মালতী আর সনাতনের হাড় ভাঙা পরিশ্রমে মাঠ ভরে গেল এক অদ্ভুত ফসলে।
ফসল তো ভালোই হয়েছে রে মা, পুরো মাঠ একেবারে সবুজে ভরে গেছে, কিন্তু আমার বুকের ভেতরটা বড্ড কাঁপছে রে। ভয়ের কি আছে বাবা, তুমি একদম ভেবো না। ওই ধূর্ত জমিদার আর ওর চামচা মদনকে আমি এমন দাওয়াই দিয়েছি, এবার ওরা বুঝবে গরিবের পেটে লাথি মারলে কেমন লাগে। তুমি শুধু দেখো ওরা মাঠে এলে কেমন মজাটা হয়। অবশেষে ফসল কাটার দিন এলো। গোকুল ঘোষাল আর তার নায়েব মদন বুক ফুলিয়ে মাঠে এলো ফলের আশায়। আসুন হুজুর আসুন, মদন খুড়ো, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। এই নিন জমিদার মশাই, ফসলের অংশ থেকে এই যে আপনার ফল। এগুলো কি? এগুলো তো ছোট ছোট সর্ষের দানার মতো। এ কি ফল? এগুলোই পাটের ফল হুজুর। আপনি তো শুধু ফলের ভাগ চেয়েছিলেন তাই না? এই নিন আপনার পাটের ফল। আর আপনার শর্ত অনুযায়ী এই লম্বা লম্বা পাটের কাঠি আর সোনার মতো দামি পাটের আঁশগুলো যেহেতু গাছ, তাই এগুলো আমার। হুজুর, আমরা তো আবার হেরে গেলাম। এই পাটের ফলের তো কোনো দামই নেই বাজারে, এটা তো কেউ কিনবেও না। জমিদার মশাই, এতদিন আপনি গ্রামের গরিব চাষিদের নিজের অহংকার আর অদ্ভুত শর্তের জালে ঠকিয়েছেন। আজ আপনার পাতা জালেই আপনি নিজে ফেঁসেছেন। বুদ্ধি থাকলে তবেই শর্ত দিতে হয়, শুধু ক্ষমতা দেখালে হয় না। অন্যের হক মেরে বেশি দিন বড়লোক থাকা যায় না। তুই ঠিকই বলেছিস মালতী, আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ তোর বুদ্ধির কাছে আমার হার হলো। আমাকে তুই ক্ষমা করে দে। জমিদার সনাতন আর গ্রামের সব চাষিদের কাছে ক্ষমা চাইলেন এবং তাদের ফসলের ন্যায্য অধিকার ফিরিয়ে দিলেন। রতনপুর গ্রামে আবার খুশির হাওয়া বয়ে গেল। বন্ধুরা, আজকের এই বুদ্ধিমতী মেয়ের গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে জলদি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর হ্যাঁ, এরকম আরও মজার মজার এবং শিক্ষামূলক কার্টুন দেখতে এক্ষুনি আমাদের টাস্টুলি টুনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না যেন, যাতে নতুন গল্প আসার সাথে সাথেই তুমি সবার আগে দেখতে পাও। তোমাদের কোনো প্রিয় গল্পের অনুরোধ থাকলে আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।